ডেলিভারি বয়ের ভুলের জন্য আজকে আমাদের অনেক বড় একটা অপ্রস্তুতে পড়তে হয়েছিল। কী খাবার অর্ডার করলাম আর কী খাবার এলো, আমরা নিজেরাই না ভীষণ একদম ঘেঁটে হয়ে গেছিলাম। ভাবলাম নিজেরাই কি ভুল করলাম, নাকি ওখান থেকে কিছু ভুল হলো। আসলে এক একটা সময় না এমন একটা ব্যাপার হয়ে যায়, নিজেরা কিছু ভুল না করেও সেই ভুলের ভাগিদারটা নিজেদেরকে হতে হয়। কেন আমরা এই কথা বলছি, এই পুরো ব্লগটাতে সেটা জানাবো। জামা কাপড় গোছানোতে তো আমার বরাবরের লেথার্জি, কিন্তু এই শীতে জামা কাপড়গুলো না গুছিয়ে আর উপায় নেই। চারিদিকে এত বেশি সোয়েটার, তারপর মাফলার, চাদর এগুলো পড়ে আছে, তাই ভাবলাম একটু পাটে পাটে রাখি, নইলে না একদমই এগুলো সময়ে খুঁজে পাওয়া যাবে না। তো আমি এখন ভালো করে সোয়েটারগুলো ভাঁজ করে যে আলমারিটা ফাঁকা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়ি রাখবো, সেই আলমারিটা এখন শীতকালে হচ্ছে সোয়েটারদের দখলে। যতক্ষণ না শীত যাবে না ততক্ষণ সোয়েটারগুলো আমার শাড়িগুলোকে এই জায়গায় ছাড়বে না। শীত পড়ার পর আমি শাড়িগুলো গুছিয়ে রাখবো। এখন অ্যাকচুয়াল আমার তো দুটোই আলমারি, ওই জন্য শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখার মতো ওই আলমারিতে আর জায়গা নেই। ওই জন্য আমি ঠিক করেছি শীতের জামা কাপড়গুলো এই আলমারিতে রাখবো। তো আস্তে আস্তে সোয়েটারটা গুছিয়ে নিয়েছি। এই সোয়েটারটা আমার অনেক দিন আগেকার কলেজ লাইফের, তখন এই ক্রুশের কাজ ভীষণ উঠেছিল। আমার এই ক্রুশের কাজ করা সোয়েটারগুলো ভীষণ পছন্দের। আমার আরেকটাও আছে, কিন্তু ওটা আমার শরীরে এত টাইট হয়ে যাচ্ছে যে ওটা পরলে মনে হচ্ছে আমার গায়ে ব্যথা হচ্ছে, ওই জন্য আমি ওটা পরতে পারছি না। সমস্ত সোয়েটারই আমার তখনকার, আসলে সোয়েটার তো বেশি লাগে না, আর তখনকার সোয়েটারগুলো আমার এত পছন্দের যে ওগুলো আমি কাজ ছাড়তেও পারছি না। তো সবসময় আমি এখন ওইগুলোই শীতে ইউজ করছি। এখনও বিয়ের পর থেকে আমি একটা, মনে হয় বিয়ের আগে সোয়েটার কিনেছিলাম, মানে ওই বিয়ের কয়েক মাস আগে যে শীতটা এসেছিলো। আমার তো ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, ও মানে নভেম্বর ডিসেম্বর নাগাদ এই যে সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা। তারপর থেকে আমি একটা সোয়েটার আর কিনিনি। আসলে শীতটা এই বছর যতটা বেশি পড়েছে, গত বছর তো অতটা ছিল না, সোয়েটার কেনার প্রয়োজনীয়তাটা অনুভব করিনি। যদি জানতাম এতটাই শীত পড়বে তাহলে হয়তো একটু মোটা সোয়েটার কিনে রাখতাম। তো যাই হোক, এবারে শীতটাও তো আর কেটেই যাবে, যদিও এখন কিন্তু প্রচুর ঠান্ডা। তো কথা বলতে বলতে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দের সোয়েটার, মানে প্রত্যেকটা সোয়েটারই আমার খুব বেশি পছন্দের। তো এখন আস্তে আস্তে এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি কাজকর্ম করব। আজকেও যথারীতি আমার রান্না নেই, আজকে আমাদের বাইরে থেকে কিনেই খেতে হবে, কেননা আমরা গ্যাস অর্ডার করেছি কিন্তু এখনও ডেলিভার হয়নি। গ্যাস আস্তে আস্তে আজকে দুপুরে 1টা বেজে যাবে, তার জন্য আমি ভাবছি যে আজকে এমনি নর্মাল সাদা ভাত, ডাল এই সমস্ত কিছু অর্ডার করব। তো তোমাদের দাদাভাই বেরিয়েছে, আসার সময় এগুলো নিয়ে আসবে, তারপর একসাথে খাবো। চলো আলমারিতে একে একে সোয়েটারগুলো ভরে দিই। এইগুলো সব গুছিয়ে পাটে পাটে রাখাটা একটু ডিফিকাল্ট। আর আমাকে দেখো একদম চাদর সোয়েটার পরে একদম প্যাকেট হয়ে গেছে। আসলে না প্রচুর ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে না যে একটু কিচ্ছু করতে ভালো লাগছে না। এই ঠান্ডাটা যবে কমবে তবে বোধহয় একটু ভালো লাগবে। এরকম ঠান্ডা বোধহয় আমাদের এখানে খুব কমই পড়েছে, না গত 2 বছরে তো পড়েনি, আমার মনে পড়ছে না। তোমাদের কি কারো মনে পড়েছে? যদিও উইন্টার কিন্তু অনেকের ভীষণ ফেভারিট, যারা শীতের পুলি পিঠে খায়, যারা শীত এনজয় করে তাদের কাছে এটা খুবই পছন্দের। কিন্তু আমার কাছে উইন্টার বরাবরের অপছন্দের। যদিও আমার কাছে উইন্টার থাকলে মনে হয় সামার ভালো, সামার থাকলে মনে হয় উইন্টার ভালো। যখন প্রচুর গরম করে তখন মনে হয় যে না শীতকালটাই ভালো, কিন্তু এই যে শীত পড়েছে আর আমার মনে হবে না যে শীতকাল ভালো। একদম নড়তে চড়তে পারছি না, যাকে বলে এক জায়গায় চুপচাপ বসে থাকলে আর উঠতে ইচ্ছা করছে না। আর কাজকর্ম, ঘর পরিষ্কার, রান্নাবান্না সব কিছুই কিন্তু হ্যাম্পার হচ্ছে। যদিও মানুষ হয়তো বেশি বেশি খাওয়া দাওয়া করতে পারছে, কিন্তু খুবই হ্যাম্পার হচ্ছে। তো এটাই একটা বড় হচ্ছে কষ্টের ব্যাপার। একটু ছাদে এলাম ঘুরতে অনেক দিন বাদে। অ্যাকচুয়ালি এই ঠান্ডাতে কয়েকদিন ঘর থেকে বেরোনোই হয়নি, কি খারাপ লাগছিল। বাইরে তো যাচ্ছি না, তাই ভাবলাম আজকে হাতে অনেকটা সময় আছে, একটু ছাদে আসি। বাইরের রোদটা কিন্তু বেশ ভালো লাগছে। বাইরে কি জ্যাম রাস্তাতে, বাইরে এত যে ঠান্ডা কিছু বোঝাই যাচ্ছে না। যারা বেরোবার তারা অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছে, বুঝলে। তো আমি এখন একটু ঘুরে বেড়াচ্ছি, চোখ দিয়ে পুরো জল চলে আসছে মনে হচ্ছে রোদে এসে, পুরো মনে হচ্ছে চোখ দিয়ে জল নেমে যাচ্ছে।
রাস্তায় জ্যামটা খালি দেখো, সত্যি ঠান্ডা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, মানুষের সময় নেই। সবাই এখন সময়ের সাথে সাথে দৌড়চ্ছে। দেখো কি অবস্থা, মনে হচ্ছে যেন মেলা হচ্ছে আর আমি ছাদে গিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা দেখে না আমার জন্য ঠান্ডাটা একটু কমলো। যত লোকজন থাকবে দেখবে মনে হবে অতটা ঠান্ডা লাগবে না। আমার যেন ফিল হচ্ছে যে এখন একটু গরম গরম লাগছে যখন এটা দেখছিলাম। সত্যি কী যে অবস্থা। আর এই যে দেখো এখানে একটা লরি করে কীরকম গরুগুলোকে নিয়ে যাচ্ছে, এটা তো দেখে আমার একটা কীরকম লাগছিল, দেখো দেখেই মায়া লাগছে। তোমরা কি বুঝতে পারছো? তো আমি এটা ভীষণ জুম করে ভালো করে ভিডিও করেছি। আর যে মানুষটা আছে তারও কি কষ্ট বলো এদের। বিছানাটা একটু ঝেড়ে নিই এখন, ঘরে এসে একটু যেহেতু রোদ উঠেছে বিছানাতে একটু রোদ পেতে দিতে হবে। তার জন্য সব মানে দুদিকে জানলা খুলে দিয়েছি আর একদম পর্দা ভালো করে সরিয়ে দেব, যাতে আমার বিছানাটা একবারে রোদে ভরে যায়। রোদ বেশি না থাকলে না বিছানা টিছানা মনে হয় যেন জীবাণুমুক্ত হয়নি। ওই জন্য যখন রোদ আসে আমি চাই যে ঘরে ভালোভাবে রোদ আসুক। রোদ এসে ঘরটা দেখবে গরমও থাকে আর ঘরটা অনেক জীবাণুমুক্তও হয়। তো জানলাগুলো আমি খুব ভালো করে খুলে দিলাম। এখন বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব, বালিশ টালিশগুলো গুছিয়ে। আর কি বলো তো, চাদরটা না আমি তুলে মাঝে মধ্যে ঝাড়ি না, কারণ আমরা তো দুজন শুই, কোনো ধরনের নোংরা টোংরাও হয় না। একদম টেনে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে দেয়। আর ওদিকে আমি কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই একটুখানি ব্যালকনি দিয়ে। অনেক দিন বাদে কম্বলগুলো একটু রোদ পাচ্ছে। কম্বলগুলো রোদে দেওয়ার পর গায়ে দিলে না খুব ভালো লাগে, কিন্তু যদি এমনি এমনি গায়ে দিই তখন যে কী অবস্থা লাগে। এই ঠান্ডাতে তো পুরো বরফ হয়েছিল, মনে হচ্ছে যেন বরফে শুয়ে পড়ছি, বিছানায় এরকম অবস্থা ছিল। তবে বালিশগুলো এখন গুছিয়ে নিলাম। আর আমার বালিশটা না এত নিচু হয়ে গেছে, আমার বালিশের নিচে এই দুটো আমাকে দিতে হয়, নইলে না ঠিক লেন্থটা আসে না। কোনো উঁচু বালিশ নিলে মানে বেশি উঁচু হয়ে যাচ্ছে, নিচু নিলে মানে বেশি নিচু হয়ে যাচ্ছে। এই দুটো দেওয়ার পর একদম ঠিকঠাক আসে। তো সবাই আমাকে মানে দেখে হয়তো হাসবে যে বিছানাতে এরকম একটা করে বেডশিট, একটা এরকম কাপড় রাখা আছে কেন। বালিশের নিচে দিয়ে শুই, তবে না মানে হাইটটা ঠিকঠাক আসে, নইলে না ঘাড়ে ব্যথা হয়। আবার বেশি নিচুতে শুলে মনে হচ্ছে কোমরে লাগছে, এরকম মনে হবে। তার জন্য সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখন বিছানাটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম আর আমি গিজার ওইদিকে চালিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তারপর স্নান করবো। আমাদের দাদাভাইয়ের একটা নতুন কটস্টুল আনা হয়েছে, তাই ভাবছি তোমাদেরকে একটু দেখায়। একদম সুন্দর দেখতে, 85 সেন্টিমিটার। তো দেখতে ওর একদম গায়ে ফিটফাট হবে, কিন্তু এখনও পর্যন্ত পড়েনি, তো বাইরেই ছিল। তাই আমি ভাবলাম একটু তোমাদেরকে খুলে দেখা দিয়ে একদম প্যাকেটগুলো ফেলে তারপর আলমারিতে তুলে রাখবো। এই প্যাকেট ফেলে না এক সমস্যাই, ধরো কোনো কিছু পার্সেল আসছে, এই প্যাকেট রাখছি, এই করছি, এই করে করে এত বেশি প্যাকেট জমে যায় না যে কি বলবো। তো আমি এখন এটা দেখাচ্ছি প্যাকেটে কি একটা লক্ষ্য করছিলাম, প্যাকেট একদম ডাস্টবিনে চলে যাবে। একদম আমি বেশি মানে কি বলবো ঝামেলায় রাখবো না। আর এদিকে দেখো দুপুরবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভাত ডাল আনতে, এই যে ডাল ভাত এই সমস্ত কিছু তরকারি এনেছে। আর দেখো কত ভাত এনেছে, সেই ভাত আমরা রাতেও ফুটিয়ে খেতে হবে। আর এই যে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই দিয়েছে, তার সাথে এই পালং শাকের মাছের মাথা দিয়ে, না সরি কচু শাক আর মাছের মাথা দিয়ে তরকারি, একটা আলুর তরকারি, ডাল ভাত এই সব কিছু নিয়ে এসেছে। আমি বলেছিলাম অল্প করে আনবে, ও আবার এত বেশি এনে হাজির করেছে। তো এখন এগুলো আমরা খেয়ে নেবো। এখন যদিও 3টে বেজে গেছে, আমাদের খেতে খেতে প্রচুর লেট। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে খাবার নিয়ে আসতে, ওই জন্য লেট হয়ে গেছে। এমনিতে তো ধরো আমাদের 2টোর সময় গ্যাস এসেছে, 2টোর সময় গ্যাসে কী করে রান্না করবো বলো। ওই জন্য একদম ওকে বলেছি তুমি নর্মাল রাইস নিয়ে চলে আসবে, যদিও নর্মাল রাইসের তরকারিগুলো না একদম ভালো আসে না। এই যে দেখো এখন আমি এগুলো বার করে রাখছি। আর এত এত ভাত আমরা দুজন খেতে পারি, এই একটা প্যাকেট থেকে আমাদের দুজনে ঠিকঠাক হতো। আর ভাতগুলো এত শক্ত যে খুব একটা বেশি করে খাওয়াও যায় না যতই খিদে পায়। চলো তরকারির চেহারাগুলো তোমাদেরকে একটু দেখা। এই যে ভাত, আমি এইটুকু ভাত নিয়ে নিয়েছি। এখানে আছে ডাল, এটা হচ্ছে 2টো মিলের ডাল, তার জন্য এতটা বেশি হয়েছে। একটা মিলে সাধারণত এত বেশি ডাল থাকে না, এগুলো সবই 2টো মিলের। এই যে কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর এই তরকারিটা কি আমি বুঝতে পারিনি, এটা আলু দিয়ে কি একটা তরকারি হবে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো। এই যে আমি তোমাদেরকে আবারও একবার দেখিয়ে নিচ্ছি। আর ডালের টেস্ট আমার একদম ভালো লাগেনি, কী সব দিয়ে ডাল করেছে। আর তোমাদের দাদাভাই আবার এই ডাল জল জল ডাল খেতে খুব ভালোবাসে, তো ও রাতে খাবে জল জল ডাল। তো আমি এখন যা হোক করে ভাতটা খেয়ে নিই। দুপুরবেলা কি খেলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। ওই যে তোমাদের দাদাভাই ভাত ডাল আর পাঁচমিশালি তরকারি নিয়ে এসেছিলো, ওটাই খেয়েছি। সত্যি কথা বলতে না তরকারিগুলো এত খারাপ ছিল, মানে এরকম বলতে নেই, তবুও আমি বলছি মানে আমার খুব একটা ভালো লাগেনি। ওই জন্য না আমি ভালো করে ভাত খেতে পারিনি। কালকের যে মানে ওই মাটনের যে একটু কষা কষা ছিল, আর তোমাদের কালকে কি হয়েছে সেটা তো বলাই হয়নি, ওই ঝোলটা দিয়ে খেয়েছি। আর কাল কি হয়েছে সেটা তোমাদের বলছি। কালকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি আজকের ব্লগে যে কালকে রাতে কি খাবার অর্ডার করা হয়েছিল। কালকে রাতে রুটি আর মাটন অর্ডার করা হয়েছিল, আমাদের 4 পিস মাটন অর্ডার করা হয়েছে, আর ডেলিভার এসেছে 2 পিস মাটন। আর আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে আমরা তো 4 পিস মাটন অর্ডার করলাম, 2 পিস কেন এলো। তারপর যাই হোক আমরা আর কিছু বলিনি, হয়তো কোনো রকম ভুল হয়ে গেছে। আমরা কোথায় যোগাযোগ করবো, আমরা যেতে অ্যাপ থেকে অর্ডার করেছি।
তারপর হঠাৎ করে আমাদের কাছে একটা 11টার সময় ফোন আসে যে এরকম আপনাদের ডেলিভারটা ভুল হয়ে গেছে, একজনের কাছে আপনাদের 4 পিস মাটন অন্যজনের কাছে চলে এসেছে, তাদের 2 পিস ছিল তাদের কাছে চলে এসেছে, তো আপনারা কি এখন রিফান্ড নেবেন? আর রিফান্ড করলে এখন রাত 11টা বেজে গেছে, এখন সম্ভব না, অথবা পরে অ্যাডজাস্ট করবেন, পরে যখন আমরা আবার খাবার অর্ডার করবো ওনারা অ্যাডজাস্ট করে দেবেন। তো আমাদের বাড়িতে কালকে লোকজন ছিল, গেস্ট ছিল, তো কি অসুবিধার মধ্যে আমরা পড়লাম বলো তো? যাই হোক, আমাদের দিয়ে অ্যাডজাস্ট করে খাওয়া দাওয়া মানে খেতে হলো আর কি। তো কয়েকদিন ধরে গ্যাস নেই, রান্না বান্না ভালো হচ্ছে না, সত্যি বলছি বাড়ির খাবার না খেয়ে না মনটা হু হু করছে। তাই আজকে রাতে আমি একদম গরম ভাত আর রাতের ডালও আছে, দিনের ডাল আছে, ওই কিনে আনা ভাতের সাথে ডাল ছিল, ওই ডালটা গরম করব, প্লাস বেগুন ভাজা, আর আমরা দুজন দুটো অমলেট নেবো, আর আমি তো ডাল খাবো না, ঘি ভাত খাবো, এখন ওইসবগুলো করে নিই। আর এখন হচ্ছে আমি বেগুনটা ভাজতে দিয়ে দেবো। আমাদের ঘরে এখন হচ্ছে ক্যালেন্ডার লাগানো হয়েছে, আমাদের ঘরে না কোনো রকম ক্যালেন্ডার লাগানোর মতো এখন কমন স্ট্রিপ নেই, তার জন্য এখানে ঘড়ি দিয়েতে লাগিয়ে দিয়েছি। একটা নতুন বছরে ক্যালেন্ডার থাকলে ভালো লাগে, একটা বাংলা ক্যালেন্ডার রাখা দরকার, কিন্তু বাংলা ক্যালেন্ডারটা না আমি পাইনি, অ্যাভেলেবেল নেই, তাই জন্য এখন এটাই লাগিয়েছি। আর এখন চলো বেশি কথা না বলে আমি আগে বেগুনটা ভাজতে দিই, কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাই এলে একদম গরম গরম সার্ভ করব। এই যে দেখো, এখানে আমি বেগুন মাখিয়ে রেখেছি, একদম বিশাল বড় বেগুন ছিল, তাই জন্য একদম হাফ হাফ করে নিয়েছি। আর এই যে এটা দেখো হচ্ছে কালকের ওই মাটনের যে গ্রেভিটা ওইটা আছে, আর এর দাঁড়াও দেখায়, এর নিচে আছে ডালটা, আর বেগুনের এইটা তো ভাজিনি, এটা কি করবো জানি না, এটা ফেলেই দেবো। ডালটা এখানে আছে, দাঁড়াও একটু। আর দোকানের ডাল না সত্যি আমার খেতে ভালো লাগে না। এই যে দেখো ডাল আছে দুটো, এটা ছিল এখানে, তো এখন এগুলো করে নেবো। আর এখানে দেখো আমি গরম একেবারে ভাত করে রেখে দিয়েছি, গরম ভাত, একদম ভাপ ভেপার উঠছে যাকে বলে, ভাত আজকে অনেক হয়ে গেছে। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, এখন বেগুনটা ভেজে নিই। এখন ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে নেব। এই যে দুটো ডিমও নিয়ে রেখেছি, একটু আগে ফ্রিজ থেকে আর কি বার করে রাখলাম, একবারে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ভাজলে যদি মানে কিছু হয়, তার জন্য আমি বার করে রাখলাম। এখন পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু কেটে কুটে আমি রেখে দেবো যাতে সুবিধা হয়। এই যে লঙ্কার ডিব্বাও নিয়ে চলে এসেছি, লঙ্কা লেবু এতে আছে, রাতে যদিও লেবু খাবো না যেহেতু শীতকাল ঠান্ডা, তাই এখন ডিমটা ভেজে নেবো। গরম গরম ডিম ভাজে না অমলেট রাতে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তো চলো এখন পেঁয়াজটা ঝটপট কেটে নিই। চলো পেঁয়াজটা কুচিয়ে নিই, আর পেঁয়াজ কিন্তু আমি ভীষণ অল্প দেবো, ডিমে একেবারে গিজগিজে পেঁয়াজ হলে আমাদের ভালো লাগে না, আর আমি লঙ্কাটাও অ্যাভয়েড করব, মুখে লঙ্কা পড়লেও আর ঝাল লাগে, যেহেতু বেগুন টেগুন আছে, আর শীতকালে এসব ঝাল টক এসব একদম ভালো লাগে না। তো আমি একদম অল্প করে পেঁয়াজ কুচিয়ে নেব, দুটো ডিম একসাথেই ভেজে নেবো, আবার আলাদা করে কেন ভাজবো, আলাদা করে ডিম ভাজাও ঝামেলা, তাই ভাবছি একদম অল্প পরিমাণ মতো পেঁয়াজ কেটে এগুলো করে নিই। আর অনেকে না টমেটো ধনিয়া পাতা এই সমস্ত কিছু দিয়ে অমলেট করে, এই ধরনের অমলেট না আমার খেতে ইচ্ছা করে, কিন্তু বানায়নি আমি কখনো। আমি ভাবছি না এবার টমেটো ধনিয়া পাতা যখন থাকবে এইভাবে অমলেট বানিয়ে একদিন খাবো, কারণ আমার খুব ইচ্ছাটা তো পূরণ করতে হবে বলে, যেহেতু অমলেট বানানো খুব ইজি, তাই এটা করবো।
ডিম ভাজা আমার হয়ে গেছে। ডিমটা কত সুন্দর ফুলেছে দেখছো, একদম মোটা হয়ে ফুলেছে। দেখতে কি ভালো লাগছে না, এত সুন্দর ডিমটা ফুললে। সত্যি ডিম ফুললে না খুব খেতে ভালো লাগে, একদম প্যানকেকের মতো হয়ে গেছে, যাকে বলে এগ প্যানকেক বানিয়েছি। তো দেখতে খুব ভালো লাগছে, একটু কড়া কড়া করে নেবো, দেন সার্ভ করে দেবো। আর এই যে ডিমের স্মেলটা না, এটাতেই মনে হচ্ছে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো টেবিলে আমি প্লেট নিয়ে চলে এসেছি, দেখো ভাত থেকে পুরো ধোঁয়া উঠছে, তোমরা কি লক্ষ্য করছো? তোমরা যদি লক্ষ্য করো তো দেখবে এই গরম ভাতে ঘি অমলেট আর বেগুন ভাজা, এটা আমার কাছে অমৃত সম। এটা থাকলে না আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি ঘি খেতে এতটাই ভালোবাসি বরাবর, শুধু এখন বলে না, যে ঘি ভাত আমি শুধুই খেয়ে নিতে পারি, আমার এত পছন্দের ঘি ভাত। তোমাদের দাদাভাই ঘি নেয় কিন্তু খুব পরিমাণে কম নেয়, আমার মতো অতটা পছন্দ করে না। তো চলো, এখন তো অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আর কি বলবো, সারাদিনে এই যে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু পুরোটা